শীর্ষ সেনা কর্তৃপক্ষ এই সরকারকে এমন একটা প্রশ্নবিদ্ধ অবস্থা আটকায় ফেলছে যাতে এই সরকারকে আর কার্যকরী করা না যায়। আপনারা তো দেখতেছেন এই সরকার ফাংশন করতেছে না। কেন করতেছে না? সমস্যাটা ওই জায়গায় বৈধতার ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে। নানা কন্ট্রাডিকশন তাদের মধ্যে, এই কন্ট্রাডিকশনের কারণে ফাংশন করতে পারতেছে না। এখনো পর্যন্ত জেনারেল ওয়াকার অত্যন্ত দক্ষতার সাথে জুলাই বিপ্লবকে পরিপূর্ণতা পাইতে বাধা দিচ্ছে তারা। 5ই আগস্ট সকাল 10:30টায় জেনারেল ওয়াকার ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে 17 মিনিট ফোনে কথা বলছেন। সেই আলোচনায় দুই পক্ষই খুনি হাসিনার পালায় যাওয়ার নির্বিঘ্ন রাস্তা এবং নিরাপদ আয়োজনের বিষয়ে পরস্পরকে আশ্বস্ত করছে। বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে হঠাৎ করে। পিনাকি ভট্টাচার্য জরুরি আহ্বান জানিয়েছেন, কিচ্ছু লাগবে না, জাস্ট পিনাকি ভট্টাচার্যের আহ্বানে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটবে। পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে, সামনে ঘটনা আরো ঘটবে। পিনাকির হুঙ্কার লাকির দলের পদার্পণ। পিনাকি সাহেব হুঙ্কারটা দিলেন কেন? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখনো পর্যন্ত জেনারেল ওয়াকার অত্যন্ত দক্ষতার সাথে জুলাই বিপ্লবকে পরিপূর্ণতা পাইতে বাধা দিচ্ছেন। এটা সম্ভব হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা এবং রাষ্ট্রপতির প্রতি আনুগত্যের মিথ্যা চলনায় পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে ঝুলায় রেখা আসিফ নজরুলের মতো ব্যক্তিদের ব্যবহার কইরা বর্তমান সরকারকে এবং তাদের কার্যক্রমকে 72-এর সংবিধান লঙ্ঘনকারী না আওতাধীন বা অন্তর্ভুক্ত এমন বিভ্রান্তিতে ফেলে রাখছে তারা। এই যে বর্তমান সরকার আছে, এদের কার্যক্রমকে 72-এর সংবিধান লঙ্ঘন করছে না এটার আওতাধীন না এটার অন্তর্ভুক্ত, এটা একটা বিরাট বিভ্রান্তিতে রাখছে না ফেলায়। এবং এইটাই করছে এই ওয়াকার সাহেব আসিফ নজরুলকে দিয়া। 5ই আগস্ট জেনারেল ওয়াকার রক্তপাত এড়াইতে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে আইএসতার দালালেরা যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং প্রতারণাপূর্ণ। আমাদের কাছে একাধিক ভিডিও প্রমাণ আছে, শুধু গুলি না, গুলি চালায় হত্যা করার ভিডিও আছে। কোন সেনা অফিসারের শাস্তি হয়েছে? হয় নাই। তার মানে ওয়াকার এই হত্যাকাণ্ডকে ওন করছে। 20 জুলাই থেকে ঢাকার আকাশে সেনা সার্ভাইলেন্স ড্রোন উড়ায় পুলিশকে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে কোথায় কোথায় বিক্ষোভকারীরা জড়ো হইতেছে। আমরা এটা ফলো করছি। আর পুলিশ পাখির মতো ওই জায়গায় যায় গুলি কইরা মারছে আমাদের ছেলেদের। পুলিশ হামলা করছে সেই জায়গায় কমান্ডিং অফিসার হিসেবে ওয়াকারের হাতে নিহত ছাত্রদের রক্ত লেগে আছে। এইবার আসেন দেখি সেনাবাহিনী কিভাবে আন্দোলনে যুক্ত হইল। এটা নিয়ে অনেকের ধোঁয়াশা আছে, এটা পরিষ্কার করে খুলে বলে দিই কিভাবে সেনাবাহিনী আন্দোলনে যুক্ত হইল। সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান বয়োবৃদ্ধ জেনারেল নুরুদ্দিন এবং সৈনিকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় জেনারেল ইকবাল করিম ভুইয়া 30 থেকে 35 জন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেলকে সঙ্গ নিয়ে 4 আগস্ট দুপুরে সৈনিকদের প্রতি নিরস্ত্র জনগণের উপরে গুলি করার আহ্বান জানায় সংবাদ সম্মেলন করার পর সেই খবর দাবানলের মতো চারিদিকে দ্রুত ছড়ায় পড়ে। মুহূর্তে পুরা পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে থাকে। আসলে সেই রাতেই গণ অভ্যুত্থানের সাফল্য এবং খুনি হাসিনার করুণ পরিণতি নীতি নির্ধারকদের কাছে স্পষ্ট হইয়া যায়। এই ঘটনার স্ফুলিঙ্গ ছিল জেনারেল ইকবাল করিম ভুইয়ার ফেসবুক প্রোফাইল লাল করা। আপনাদের মনে আছে না? সারা দেশ জানা যায় এই সাবেক সেনাপ্রধান আমাদের লড়াইয়ের সহযাত্রী। বুকের সাহস দ্বিগুণ বাইরা যায় একজন মানুষের ফেসবুক প্রোফাইল লাল করা দেখে। সাথে সাথে পরিস্থিতি পাল্টে যায়। ভয় ভেঙা বর্তমান আর সাবেক সেনা অফিসাররা, বিশেষ করে জুনিয়র সেনা অফিসাররা তাদের প্রতীক লাল করতে থাকেন। কারফিউ ভেঙা ডিওএইচএস এ সাবেক সেনা অফিসাররা পরিবার নিয়ে রাজপথে নেমে আসে। কোন সাবেক সরকারি কর্মচারী রাজপথে নেমে আসে নাই সাবেক সেনা অফিসাররা ছাড়া। এই ডিওএইচএস জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং তার ঘনিষ্ঠ কিছু অবসরপ্রাপ্ত জেনারেলের উদ্যোগে 4ই আগস্ট যে সংবাদ সম্মেলন হয়েছিল তার প্রতিক্রিয়া বিশ্লেষণের জন্য গণভবনে রাত 10:30টায় সর্বোচ্চ নীতি নির্ধারকদের বৈঠক বসে। ওইখানে ওয়াকার ছিল। পতিত প্রধানমন্ত্রী খুনি হাসিনার সভাপতিত্বে এই দেশে তার শেষ রজনীর সেই সভায় খুন, গুম, জোর জবরদস্তি কইরা ক্ষমতা আঁকড়ে থাকা শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সাথে তাদের পরম ঘনিষ্ঠ সবকয়টা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকা ভয়াবহ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। এরপর রাত 1টায় কার্যত 5ই আগস্ট ভোরে সেনা প্রধানের নেতৃত্বে সেনা সদর কমান্ড সেন্টারে সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে নিয়ে জরুরি একটা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল। হয় নাই? ওয়াকার সাহেব রাত জাগা এই সেনা প্রধান সেইখানে বৈশা কঠোর হস্তে লং মার্চ টু ঢাকা দমনের বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজটা সম্পন্ন করছিলেন। ওয়াকার সাহেব মিছা কথা বলবেন না, আল্লাহর নামে কসম কইরা বলেন এই কাজ আপনি করছিলেন কিনা? আমরা সব জানি।
রাজধানীতে ঢোকার 13টা প্রবেশ পথে বিজেপি এবং পুলিশ মোতায়েন করিয়া শহরের ভিতরে সেনাবাহিনী রাখার পরিকল্পনা চূড়ান্ত করা হয় ওই মিটিং এ। এইটা ছিল সেনাবাহিনীকে সরাসরি আন্দোলন মোকাবেলায় না জড়ানোর একটা চতুর পরিকল্পনা। কারণ ততক্ষণে জেনারেল ওয়াকার জেনে গেছেন সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসার এবং সকল সৈনিকেরা আর শীর্ষ জেনারেলদের বেআইনি আদেশ মাইনা জনগণের বুকে গুলি চালাইতে রাজি না। তারা অসম্মত, তারা অনিচ্ছুক। এবং নির্ভরযোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে। কি সেটা? বিপ্লবের পরে ওয়াকার তারপরে তার পরিকল্পনা অনুযায়ী মহা গ্যাঞ্জাম শুরু করেছে। কি কি গ্যাঞ্জাম? গণ অভ্যুত্থানের মুখে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত হওয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন পর্যায়ের অজস্র খুনি, দুর্বৃত্ত, লুটেরা নেতাকর্মী, সামরিক বেসামরিক পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বেশ কিছু বিচারক গত 5ই আগস্ট ঢাকা, সাভার, কুমিল্লা, যশোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, চিটাগাং ক্যান্টনমেন্ট সহ সশস্ত্র বাহিনীর সবগুলো স্থাপনায় আশ্রয় নিছিল। জেনারেল ওয়াকার নিজেই এটা স্বীকার করছে। জেনারেল ওয়াকার কেবল তাদের সকলকে নিরাপদ আশ্রয় দেন নাই, পরবর্তীকালে নির্বিঘ্নে দেশ ছেড়ে পালানোর সুযোগও কইরা দিয়েছেন। সশস্ত্র বাহিনীর জুনিয়র কর্মকর্তা এবং সৈনিকদের মধ্যে এই বিষয়ে প্রশ্ন উঠলে সেনা প্রধান ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে অপরাধীদের পক্ষ অবলম্বন করিয়া জনসম্মুখে বক্তব্য প্রদান করছেন যে তাদের জীবন বিপন্ন ছিল। 18ই জুলাই থেকে ছাত্র জনতার জীবন যে বিপন্ন ছিল, জেনারেল ওয়াকার কি তাদের জায়গা দিয়েছিলেন? পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন, সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে, সামনে ঘটনা আরো ঘটবে। পিনাকি ভট্টাচার্য কিছুটা সংযত আচরণ করছেন, কারণ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করছে, সেই ক্ষেত্রে বড় কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন। তবে পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার যে সিলসিলা চালু করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, এটা চলতে থাকবে। দর্শক, আপনারা জানেন যে সেই লাকি আক্তার, সিপিবি, এরা বাংলাদেশে মিছিল করছে, বড় একটা কর্মসূচির ডাক দিয়েছিল। তো সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কিন্তু এদের কর্মসূচিকে করতে দেবো না, পিটাবো, এ ধরনের কথা কিন্তু বলেনি। পিনাকি ভট্টাচার্য বলেছেন শাহবাগিতার জন্য, আওয়ামী লীগের দালালির জন্য, ভারতের দালালির জন্য সিপিবি অফিসকে ঘেরাও করা হবে এবং তাদের কাছে জবাব চাওয়া হবে। এই আর সেখানে পিনাকির লোকজন তেমন যায়নি। কেন যায়নি? ওই যে বললাম, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আছেন, এই মুহূর্তে কোনো বড় ঘটনা না ঘটুক, বুলডোজার এগুলো এটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত যতটুকু বলেছে তাতেই কাজ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, সিপিবি কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে। এর মানে এই নয়। আর পিনাকি ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছাড়া যে কোনো একটা ঘোষণা আবেগতাড়িত হয়ে দিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। আমি একটা কথা বলি, শোনেন, এই সিপিবিকে সাইজ করা হবে, শাহবাগীদের সাইজ করা হবে, এই শাহবাগী লাকি আক্তারদেরকে সাইজ করা হবে। সরকারের ইঙ্গিত আছে পিনাকি ভট্টাচার্যের দিকে। সরকার তো চাইলে সবকিছু করতে পারে না, এটা আমি মনে করি, এটা আমার অ্যানালাইসিস। আমি পিনাকি ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে যে বলছি, বিষয়টা এরকম নয়। অতএব এই সিপিবি, এই শাহবাগীরা, এই লাকি আক্তাররা জয় বাংলা হবেই। হয়তো আজকে তেমন কোনো বড় ঘটনা আর ঘটবে না, কিন্তু এদের জয় বাংলা হওয়া নিশ্চিত। তো দর্শক, অলরেডি কি ঘটেছে দেখেন, পিনাকি ভট্টাচার্যের সফলতা কি। গণমিছিল থেকে সরে এলো বাম সংগঠনগুলো, তারা গণমিছিল করবে, অথচ তাদের পক্ষে কি কোনো গণ আছে নাকি? নাই। তো পিনাকি ভট্টাচার্যের ভয়ে তারা মিছিল স্থগিত করে বাড়ি চলে গেছে, এটাই একটা বিজয়। সামনে এভাবে এদেরকে ধরতে হবে, তাদের কার্যালয় টার্যালয় এগুলো অভ্যুত্থানের পক্ষে শক্তি ব্যবহার করবে, এবং আশেপাশে দোকানপাটের কি হবে, বারাটারা, এগুলো পিনাকি ঠিক করে ফেলেছে। অতএব এটা একটা বড় সফলতা, বিজয়। তারা জাস্ট ওই ছোট কয়েকজন লোক মিলে একটা ছোট সমাবেশ করে দ্রুত চলে গিয়েছে, তাদের গণমিছিল স্থগিত করেছে, এটাই সফলতা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরণের সহ আরো বেশ কিছু দাবিতে কর্মসূচি দিয়েছিল বামপন্থী 8টি ছাত্র সংগঠন। এর পাল্টায় ঢাকায় পুরনো পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়, ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছে লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এছাড়া ইনকিলাব মঞ্চ শাহবাগে আছে, আলেম ওলামারাও শাপলা চত্বরের চেতনা নিয়ে তারাও শাহবাগে এসেছিল। তোরা সাহস থাকলে আজকে যেত না, পারলে যাইতো, ডলা কাকে বলে দেখিয়ে দিত। চাইলে তো জনগণ ওদেরকে ঘর থেকে ধরে নিয়ে পেটাতে পারে, কিন্তু এত করবে না। ওরা মিছিল করতে চাইলে সামনে ওরা ডলা খাবে, খেতে হবে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো। পরিবর্তে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে 7 দফা দাবি তুলে ধরেন। এটাই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সফলতা, যে ওদের গণমিছিল ঠেকাতে পেরেছেন, ভয় ওরা চলে গিয়েছে। এটা হাসিনার বাংলাদেশ না, যারা মাস্তানি করবে। 5 জন হুজুর দাঁড়িয়ে শাহবাগে দাঁড়িয়ে নারাই তাকবীর স্লোগান দিলে এই লাখে তারা সবাই দৌড়াবে। লক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের, মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার, মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের। তারা বাংলাদেশে এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে, বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন, আগামী ঈদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন। এটা তারা ভাবতেই পারে নাই। তারা এই
রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসই গ্রহণ করতে যাচ্ছেন এবং অচিরেই অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন। বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে, সেটা আমরা গতকালকে তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম। এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম, আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে এরকম কোন উদ্ভস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে মানে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ কিংবা বিধ্বস্ততার কারণে, বিভিন্ন কারণে, সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার করানোর নজির আমার জানা মতে পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে এক্সাম্পল হিসেবে তৈরি করে দিয়েছেন। আমি শুরুতেই ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, মিডিয়ার যারাই আছেন, বিজিবি সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শান্তি শৃঙ্খলার সাথে এত সুন্দর মানুষের আয়োজন প্রমাণ করে দিয়েছে যে না, বাংলাদেশের মানুষ সত্যিকারই পারে এবং বাংলাদেশের শাসকরা সত্যিকারই পারে। আপনারা জানেন জাতিসংঘের মহাসচিবের এই আগমনটা এটা কোনো শর্ট ভিজিট নয়। একাধারে 4 দিন পর্যন্ত তিনি এই দেশে থাকছেন, এই দেশে ঘুরবেন, এই দেশে দেখবেন, এই দেশের মানুষের সাথে কথা বলবেন, রাজনীতিবিদের সাথে কথা বলবেন, রোহিঙ্গাদের সাথে কথা বলছেন। এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায়। এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বের কোনো তুলনা নেই, তিনি অদ্বিতীয়। বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যারাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায়, সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিকচারটা তাদের সামনে আসলে তারা হতভম্ব হয়ে যায়, সামনের দিকে আর আগাতে পারে না, তারা ওখানেই স্টপ হয়ে যায়। হাসিনার জন্য সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটাই যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, কেন ইউনূস ছাড়া আরেকজন সাধারণ নাগরিক হলো না, অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না। কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব। এত 16 বছরের ঝঞ্ঝাল, এত 16 বছরের খারাপ রাজনীতি, এই সব কিছুকেও উপরে তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণভাবে দেশকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন, সেটার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি অন্য কারো দ্বারা এটা সম্ভব ছিল না। দেশের সমস্ত নাগরিকদের মধ্যে ঐক্য বিনষ্ট করেছে আওয়ামী লীগ, সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পালায়নের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন সংগ্রামী ভূমিকা পালন করছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে, বিভিন্ন দলের দলাদলির মধ্যে, বিভিন্ন সংঘর্ষের মধ্যে দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন। দেশের এখন কি সমস্যা? আমি নিজে যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় টকশোতে কথা বলতাম, মানুষের নিরাপত্তা নেই, মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, বিদ্যুৎ নাই, ব্যবসা নাই, পানি নাই, গ্যাস নাই। আমি ঢাকা শহরে গত প্রায় 6 মাস 7 মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা শেখ হাসিনার সেই 16 বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে। একটু নয়, আরো অনেক ভালো অবস্থান করছে। কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেওয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য, আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ। অর্থাৎ আগামীর বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের পাশে থেকে সুন্দরভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া পর্যন্ত তিনি নিয়ে যাবেন, সে প্রত্যাশা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যক্ত করছি। এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য ভেরি ক্লিয়ার। তারা শুধুমাত্র এই ব্যক্তিত্বকে ভয় পায়। ইউনূস সাহেবকে নামাইতে পারলেই তারা সফলতার দ্বার প্রান্তে যেতে পারে, এই তথ্য তাদের কাছে আছে। কারণ তারা যখন চেষ্টা করেছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো আমেরিকান পলিসি পরিবর্তন হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষের কাছে ট্রাম্পের উল্টো হিসাবে পরিচিত করিয়েছে শেখ হাসিনা। এমনকি শেখ হাসিনা বক্তব্য পর্যন্ত বলেছে তোমরা ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করবে, এই মিছিল করার মধ্য দিয়ে সেখানে আবার মিছিলে ভাঙচুর করবে, এই ধরনের নির্দেশনা দিয়েছিল শুধু একটি কুৎসিত উদ্দেশ্যে। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের পিকচারটা ট্রাম্পের কাছে উপস্থাপন করে অশান্তি তৈরি করা এবং ইউনূসের পতন ঘটানো। কিন্তু হিতে বিপরীত হয়েছে। আমেরিকান প্রশাসন থেকে সহ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের বিভিন্ন দেশ, মিডল ইস্ট সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে এবং ইউনূস সাহেবের সাথে আছে এবং ইউনূসের হাতকে, ইউনূস সাহেবের সংস্কারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতির বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই বাংলাদেশের ক্ষতি আওয়ামী লীগ করতে পারবে না। আর সেটা জেনেই তারা এখন নতুন করে গোপন ষড়যন্ত্র শুরু করেছে, যেটা হচ্ছে ভয়াবহতা, গুপ্ত ধরনের হামলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নারী নির্যাতন, শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ এবং এই কার্যক্রমগুলোর সাথে মূলত জড়িত তারা জড়িত থেকে আপনার এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং যে কোনো পারিবারিক সমস্যাগুলোকেও রাজনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যেতে চায়। কিন্তু সেটা সম্ভব নয়। ইউনূস সাহেব প্রমাণ করে দিয়েছেন বিশ্ব দরবারে তিনি একজন অদ্বিতীয়, অপ্রতিদ্বন্দ্বী, জনসমর্থনে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।